কি হলো শ্যামা, আপনি রং খেলেন না? না মানে কৃষ্ণ ভক্ত হয়ে দোলে পার্টিসিপেট করছেন না, ব্যাপারটা বেশ অদ্ভুত। প্রতি বছর দোল পূর্ণিমার দিন কৃষ্ণ পুজো করে কৃষ্ণের সামনে গান গাইতাম, কিন্তু এবছর তো আর গান গাইতে পারবো না, তাই একটু মন খারাপ করছে। তবে বাবা বলতে যাচ্ছিলেন ঠিকই, কিন্তু সবার সামনে গান গাইবই বা কিভাবে? আজও আপনি গান গাইবেন শ্যামা, গাইবেন। কিন্তু ছোট কথা, বাড়ির সবার সামনে আমি গান গাইবো কি করে? বাড়ির সবার সামনে আপনি গান গাইবেন না শ্যামা, রং খেলার পর শুধু আমার সামনে গান গাইবেন। কিন্তু কেউ যদি শুনে ফেলে তখন আমি সামলাবো কি করে? সেই সব কথা পরে হবে, এবার চলুন, দেরি হয়ে যাচ্ছে তো। কিন্তু ছোট কর্তা, এখন বেরোলে তো সবাই রং মাখিয়ে দেবে। শ্যামা, আজ দোল, সবাই রং মাখাবে, আনন্দ করবে, এটাই তো স্বাভাবিক। কি হলো শ্যামা, কি দেখছেন? কি করছেন আপনি? পায়ে আবির দিচ্ছেন কেন? আপনি যে আমার গুরুজন ছোট কর্তা, প্রথম আবিরটা আপনার পায়ে না দিলে কি হয়? সেই জন্যই তো দরজা আটকে বসেছিলাম। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, আপনার পায়ে আবির না দিয়ে যে আমি দোল উৎসব শুরু করতে পারবো না। মন্দিরে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার লা 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 লা। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো লা 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 লা। নিন, হয়েছে আপনার আবির দেওয়া, এবার চলুন। চলুন, এবার রং মাখতে আমার আর কোনো অসুবিধা নেই।
মেজ দাদাও, তুমি রং গুলছো? তুমি জানো না এ বাড়িতে রং দিয়ে খেলা বারণ? আর এই রং তুমি যদি মেজ বৌদির মনে গায়ে ঢালো না, তাহলে কিন্তু একেবারে তুল কালাম কাণ্ড ঘটে যাবে বলে দিলুম। দূর, কিচ্ছু হবে না। তোমার মেজু বৌদিমণিকে না রং দিয়ে স্নান করিয়ে দেবো, দেখবে। আর শোনো, ভালোবাসা দিয়ে সেটা ম্যানেজও করব, সবাই অবাক হয়ে যাবে। আর অবাক, বিয়ের পর থেকে তো দেখে আসছি, তুমি কিছু বললেই মেজ বৌদিমণি তোমাকে ধ্যাতানি দেয়, আর তুমি চুপটি করে লক্ষ্মী ছেলের মতো সব সহ্য করে না। এই চুপ করবে তুমি? আচ্ছা, তোমাকে কে বললো ওটা ধ্যাতানি? হ্যাঁ, ওটা ধ্যাতানি না, ওটা প্রেম, ভালোবাসা। তুমি কি বুঝবে বলো তো ভালোবাসার? হ্যাঁ, ঠিক, এসব আমি কিছু বুঝি না। আমি যা দেখেছি তাই তোমায় বললো, তোমার ভালোর জন্যই বলছিলাম যে এসব রং ফং তুমি গুলতে যেও না। তো তুমি ভালো কথা তো শুনলে না, আজকের দিনেও তোমাকে বকুনি না খেলে চলবে না। দাঁড়াও, এই এই চলে, এই এখন বুঝলে না তো, পরে বুঝবে বলে দিল। তুই যাবে এখান থেকে? দিশা, তোমাকে আদর করে অনেক রং মাখাবো আজকে আমি। তোমাকে একদম স্নান করিয়ে দেবো। বসন্ত দা, এই এসে বললাম। বাবা, সব ভালো তো? ওই দেখো বড় বৌদি। কি দেখবো? দেখতে পাচ্ছ না ছোট বৌদির গালে কিরকম লাল রং লেগে আছে? এবার বুঝতে পেরেছো তো ছোট বৌদি কেন দরজা আটকে বসেছিল? বুঝতে পারোনি? আরে বাবা, ছোট বৌদি ঠিকই করে রেখেছিল যে প্রথম রংটা ছোট দাদাবাবুর হাত থেকেই লাগাবে। বিজলি, তুই চুপ করবি? তোর খালি উল্টো পাল্টা কথা। ওদের সামনে একদম এইসব কিছু বলবি না, ওরা লজ্জা পাবে। ওরা না স্বামী স্ত্রী, ওদের মধ্যে একটু আধটু ওরকম হয়। সে তুমি আমাকে যতই বকাবকি করো ছোট মুখে বড় কথা বলার জন্য, কিন্তু একবার ছোট দাদাবাবুকে দেখো, কি মেজাজটা পুরো লাগছে। এই, তুই চুপ করবি? তোর মুখে খালি বড় বড় কথা। তোমাকে নিখিল রং মাখিয়েছে, তাই না? ওই দেখো, আমি কিন্তু ঠিক ধরেছি। আসলে কি বলতো, গরিবের কথা না বাসি হলেই ফলে। আমরা এত গিয়ে ডাকলাম ছোট বৌদি ছোট বৌদি, কিছুতেই দৌড় খুললো না। যেই ছোট দাদাবাবু গেছে অমনি দৌড় খুলে দিয়েছে, আর ছোট দাদাবাবু ওরকম রং মাখিয়ে দিয়েছে। এই, তুই এবার থাম না। তবে আমাদের শ্যামাকে নিখিলের দেওয়াই লাল রঙে খুব মিষ্টি লাগছে। তুমি যে কি বলো না বর্দিদি। বা দাঁড়াও, তোমাকে রং মাখিয়ে না ভূত করে দেবো। আচ্ছা বাবা, ঠিক আছে, সে না হয় বানিও। তার আগে তোমাদের একটু আবির মাখিয়ে নি। তোমরা
রুকু যে, তা হঠাৎ খবর টবর না দিয়ে চলে এলি যে বড়? হ্যাঁ সেই তো, কোনো খবর দিলে না, ফোন করলে না, কি ব্যাপার রুক্মিণী? চলে এলাম জামাই দাদা। আসলে আমার ওই জ্যোতিষী বললেন আজকে খুব ভালো দিন, তাই। জ্যোতিষী বললেন মানে? হ্যাঁ মানে আমার যিনি জ্যোতিষী আর কি, দিনক্ষণ শুভক্ষণ সব বলে দেন, তিনি বললেন যে আমার এখন কটা দিন কলকাতাতেই থাকা উচিত। তো আজকে দিনটা যেহেতু ভালো বললেন, তাই আজকে চলে এলাম। তার মানে এবার থেকে তোমরা পার্মানেন্টলি কলকাতায় থাকবে? হ্যাঁ রে বাবা, সেই জন্যই তো এলাম। আসলে দেখ নিখিল, রাধাটার তো আর গান গাওয়া হলো না। ওই গ্রামের বাড়িতে না বড় ডিপ্রেশনে থাকে রে মেয়েটা, সারা দিন মুখ বুজে রয়েছে। এক কথা, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, আমার দম বন্ধ লাগছে, আমাকে গ্রাম থেকে নিয়ে চলো, আমাকে কলকাতায় নিয়ে চলো, সেখানে সব আপনজনেরা আছে, তাদের মাঝে থাকলে আমি ভালো থাকবো। জামাই দাদা, তুমি বলেছিলে না আমার মেয়েটার একটা বিয়ে দিয়ে দিলে ভালো হয়। আসলে রাধার তো আর গান গাওয়াটা হলো না, তাই ওর বিয়েটা হয়ে গেলে ওর পাত্র তো আর গ্রামে খুঁজে পাওয়া যাবে না। তাই বুঝলে দিদি ভাই, কলকাতাতে চলে এলাম। কটা দিন শহরে থাকলে। ও মা, এ তো খুব ভালো কথা, আনন্দের কথা। আমাদের রাধারানীর বিয়ে হবে, কি ভালো। দিদি ভাই গো, মেয়েটা সুপাত্রের হাতে পড়ুক, আমি আর কিছু চাই না দিদি ভাই। তবে তুমি বেশি চিন্তা করো না দিদি ভাই, আমি বেশি দিন তোমার বাড়িতে থাকবো না। কটা দিন থেকে একটা ফ্ল্যাট নিয়ে চলে যাব। ও মা, ফ্ল্যাট নিয়ে চলে যাবি মানে? এসব কি বলছিস? তোর দিদির এত বড় বাড়ি থাকতে কলকাতা শহরে তুই ফ্ল্যাট নিয়ে আলাদা থাকবি কেন? এখানে থাকবি তুই? ও বুঝেছি, তোর অভিমান হয়েছে তাই তো? তখন তোকে চলে যেতে বলেছিলাম বলে ভুল বুঝেছিস তো সেই দিদিকে। তুই তো জানিস রে, আমার নিখিলের গায়িকার কাছ থেকে ফাঁড়া ছিল না। তবে রাধারানী তো আর গান গাইতে পারে, মানে রাধারানী তো আর গান গাইতে পারে না, তাই জন্য ওর কাছ থেকে তো আমার কোনো ভয় নেই। তোরা তো থাকতেই পারিস এখন, তাই না? এই ভয়টাই আমি পাচ্ছিলাম। আমি জানতাম আবার কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তুমি যে কোনো সময় এখানে এসে পড়তে পারো রুক্মিণী। ঠিক তাই হলো। আমি যে ভাবছি তুই কি তাই ভাবছিস নিখিল? হ্যাঁ বাবা, আমিও তাই ভাবছি। হঠাৎ মাসিমণি আবার আমাদের বাড়ি চলে এলো কেন? রাধা দিদির বিয়ের জন্য গরুমারা এখানে এসেছে। বাহ, এটা তো সুখবর। এসে খুব ভালোই করেছো গরুমা। বিয়ে হয়ে গেলে রাধা দিদির মনটাও ভালো থাকবে, আর এই গান গাইতে না পারার দুঃখটাও আস্তে আস্তে কেটে যাবে। শোন রুকু, অত ভাবাভাবির কিছু নেই। তুই এখানেই থাকবি, আমাদের বাড়িতেই থাকবি। তারপর রাধারানীর জন্য একটা ভালো পাত্র খোঁজা হবে, ভালোই ভালোই বিয়ে টিয়ে মিটে গেলে তারপর তুই চলে যাবি, কেমন? দিদি ভাই, সত্যি সত্যি আমি এই বাড়িতে থাকতে পারবো? কিন্তু কিন্তু জামাই দাদা, জামাই দাদা, তুমি এ বাড়ির কর্তা, তুমি হাসি মুখে থাকতে না বললে আমি যে এ বাড়িতে থাকতে পারি না জামাই দাদা। বলো না, তুমি বলো, আমি এ বাড়িতে থাকবো তো?
তুমি তুমি আমার মেয়েটার জন্য একটা ভালো পাত্রের ব্যবস্থা করে দেবে তো জামাই দাদা? আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দাও। দেখো না জামাই দাদা, দেখো না দিদি ভাই, আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখো, কোনো হাসি নেই মুখে, হতাশায় ডুবে আছে, যেন শুকিয়ে যাচ্ছে দিন দিন গো। একদম দুশ্চিন্তা করিস না রূপু, রাধার খুব ভালো বিয়ে হবে। শ্যামা যাও, গুরু মায়ের পায়ে আবির দাও। হ্যাঁ কর্তামা। কেন এখানে এসেছি সেটা যখন তুই জানবি শ্যামা, তোর প্রাণ বেরোনোর জোগাড় হবে। এবারে তোর ক্যারিয়ার, তোর সংসার, তোর স্বামীর সুখ সবকিছু শেষ করে তবে আমি এখান থেকে যাব। বিজলি যা, রূপুদের জন্য গেস্ট রুমটা পরিষ্কার করে দে, যা। রাধা মন খারাপ করিস না মা, আমরা তো সবাই আছি। শ্যামার ক্যারিয়ারের কোনো ক্ষতি আমি হতে দেব না রুক্মিণী, আর সুজাতার মাথাটাও খেতে দেব না তোমাকে। এবার উপরে আয়, তোর সঙ্গে আমার একটু দরকার আছে। রুক্মিণী, তোমরা এতটা ট্রাভেল করে এলে, যাও ঘরে যাও, একটু রেস্ট নাও। ড্রেস নেব? ও জামাই দাদা, আজকে যে দোল গো, রং খেলবে না? দিশা কি গো, দোল খেলবে না? না, আমি অতটা রং খেলতে ভালোবাসি না, বাকিরা খেলবে সবাই। তোমরা তো এত দূর থেকে এলে, আগে একটু খেয়ে দিয়ে নাও, তারপর না হয় দোল খেলো। নিখিল চলে আয়। রুকু তোরা আয়, আমি দেখছি রান্নাঘরটা। এই বড় বৌমা, চল চল, রান্না বসাতে হবে, চল চল চল। চল আমি আসছি। শ্যামা। হ্যাঁ ছোট কর্তা। আপনি আমার সঙ্গে একটু বাবার ঘরে আসুন, কথা আছে। ছোট কর্তা আমাকে এভাবে কেন ডাকলেন? আবার কি কিছু হলো নাকি?